হৃদয় লোকেদের ভিড় ঠেলে রিনির কাছে গিয়ে হুমড়ি খেয়ে বসলো। রিনির রক্ত মাখা মুখ দেখে হৃদয়ের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেমন নিথর হয়ে পড়ে আছে। হৃদয় রিনির দুই গালে হাত দিয়ে হালকা চাপড়াতে চাপড়াতে বলল, রিনি, এই রিনি, চোখ খোলো, দেখো আমি এসেছি। রিনি একটা বার চোখ খোলো। আশা অস্থির গলায় হৃদয়কে বলল, ভাইয়া ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন না, অনেক দেরি হয়ে গিয়েছে। ওর অবস্থা খারাপ হয়ে উঠছে। দেখুন না, কেউ এগিয়ে আসছে না। হৃদয় তৎক্ষণাৎ আশাকে সরিয়ে দিয়ে রিনিকে কোলে তুলে নিল। লোকজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। হৃদয় আশাকে নিয়ে যেতে যেতে সব লোকেদের উদ্দেশ্য করে উচ্চ কণ্ঠে বলে উঠল, আপনারা কি মানুষ? আপনাদের মাঝে আদৌ কি মানবতা আছে? একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কই আপনারা একটু সাহায্য করবেন? তা না করে আপনারা চেয়ে চেয়ে দেখছেন। কি বলবো আপনাদের? লোকগুলো হৃদয়ের কথা শুনে মাথা নত করে রইল। হৃদয়ের কোনো কথা না বাড়িয়ে রিনিকে নিয়ে নিজের গাড়ির কাছে গেল। রিনিকে গাড়ির ব্যাক সিটে আশার কোলে শুইয়ে দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আশা অনবরত রিনিকে ডাকছে। হৃদয় বারবার পেছন ফিরে তাকাচ্ছে। চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে। হৃদয় এক হাতে গাড়ি স্টিয়ারিং ধরে আছে, আর এক হাতে মোবাইল। রিহানকে কল দিচ্ছে কিন্তু ধরছে না। কয়েকবার কল দেওয়ার পর রিহান ফোন তুলল। সাথে সাথে হৃদয় বলে উঠল, হ্যালো রিহান, তুই কোথায়? কতবার কল দিয়েছি। আমি অফিসে একটা মিটিংয়ে ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কিছু হয়েছে? হয়েছে, রিনি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আয়। আব্বু আম্মু চাচা চাচি সবাইকে বল আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুই সবাইকে নিয়ে আয়। কি বলছো? আমার এত কিছু বলার সময় নেই, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি এক্ষুনি আসছি। হৃদয় ফোন কেটে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মিনিট 20 পর একটা প্রাইভেট হসপিটালে রিনিকে নিয়ে গেল। রিনিকে এমার্জেন্সি রুমে নিতেই কিছু ডাক্তার ও নার্স ভিড় জমালো। তাদের থেকে একজন ডাক্তার হৃদয়কে বলল, আপনি কি এই রোগীর গার্জিয়ান? শুনুন, উনি মাথায় অনেকটাই আঘাত পেয়েছে, ইমিডিয়েট ওটিতে নিতে হবে। হৃদয় অস্থির হয়ে বলল, তাহলে নিন, দেরি করছেন কেন? আপনাকে কাউন্টারে গিয়ে রোগীর অভিভাবক হিসাবে কনসেন্ট ফর্মে সাইন করতে হবে। হৃদয় দ্রুত পায়ে কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে কনসেন্ট ফর্মে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু লিখে দিল। হৃদয় কাউন্টার থেকে চলে আসতে নিলে কাউন্টারে থাকা লোকটি হৃদয়কে পুনরায় ডাক দিলেন। হৃদয় এগিয়ে গিয়ে লোকটিকে বলল, বলুন, কোনো সমস্যা? স্যার, আপনি একটা জিনিস লিখতে ভুলে গিয়েছেন। লোকটি হৃদয়ের দিকে কনসেন্ট পেপার দেখিয়ে বলল, রোগী আপনার কি হয় সেটা লেখেননি। রোগী কি হয় বলুন, আমি লিখে নিচ্ছি। হৃদয় কাগজটার দিকে ভালো করে তাকিয়ে দেখল, সব লিখেছে কিন্তু এই বিষয়টা লিখেনি। মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করছে। মাথায় অজানা প্রশ্ন ঘিরে ধরেছে। রিনিকে সে কি পরিচয় দেবে? ধরাছোঁয়ার মাঝখানে আটকে রয়েছে। কাউন্টারে থাকা ছেলেটি হৃদয়কে তাড়া দিয়ে বলল, কই বলছেন না কেন? রোগী কি হয় আপনার? মাই ওয়াইফ। ও আচ্ছা, আপনি এখন ওইখানে গিয়ে টাকা পেমেন্ট করুন। হৃদয় লোকটির কথা অনুযায়ী টাকা পেমেন্ট করে এমার্জেন্সি রুমের দিকে গেল। হাবিব চৌধুরী, হামিদ চৌধুরী, মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী সবাই চলে এসছে। হৃদয় ওদের দিকে এগিয়ে যেতে রিহান হৃদয়কে বলল, ভাই রিনি কোথায়? ওকে ওটিতে নিয়ে গিয়েছে। ভাই রিনির এই অবস্থা, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। রিনি অ্যাক্সিডেন্ট হলো কি করে? হৃদয়ের মনেও সেই প্রশ্ন। সেও ভাবছে অ্যাক্সিডেন্ট হলো কি করে। হৃদয় রিহানের প্রশ্নের উত্তর না দিয়ে আশার দিকে এগিয়ে গেল। পেছনে রিহানও গেল। হৃদয় আশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো জানো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আশা চোখ মুছে বলল, কলেজ ছুটির পর ও আপনার জন্য দাঁড়িয়েছিল। আপনাকে না পেয়ে রাস্তার পাশ দিয়ে আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। আমার ফোন আসায় আমি ওর পেছনে ছিলাম। ও দাঁড়ায়নি, নিজে নিজেই কথা বলতে বলতে রাস্তার মাঝে চলে গিয়েছিল। আমি পেছন থেকে দেখেছি কিন্তু ও শোনেনি। ও ওর মতো এগিয়ে গিয়েছে। আর তারপরই রিহান ভাবুক হয়ে বলল, আমি আমার বোনকে চিনি, ও এমন করে না কখনো। নিশ্চয়ই কিছু হয়েছিল। আশা হৃদয়ের দিকে তাকিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। না ভাইয়া, ওর কিছুই হয়নি। হৃদয় আশার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছু লুকোচ্ছ না তো? আশা আমতা আমতা করে বলল, না ভাইয়া, কি লুকোবো? ও কথার তালে তালে রাস্তার মাঝে চলে গিয়েছিল। এই বলে আশা রিহানকে বলল, ভাইয়া আমি তাহলে এখন আসি। ডাক্তার কখন কি বলে আমাকে একটু জানাবেন। তুমি বাসায় চলে যাও। আশা চলে গেল। রিহানকে মাহিমা চৌধুরী ডেকে ওঠায় সেও চলে গেল। হৃদয় ওখানে দাঁড়িয়ে আশার কথা ভাবছে। হৃদয়ের কেন জানি মনে হলো আশা কিছু লুকোচ্ছে, কিন্তু কি? হেনা চৌধুরী একটা ব্রেঞ্চে বসে কাঁদছেন, পাশে মাহিমা চৌধুরী বসে আছেন। তার দিকে রিহান আর হৃদয় এগিয়ে গেল। রিহান মায়ের পাশে বসে সান্ত্বনা দিতে দিতে বলল, মা কেঁদো না, দোয়া করো রিনি ঠিক হয়ে যাবে।
তুমি এভাবে কাঁদলে আমরা কি করব? তোমাকে ঠিক থাকতে হবে। হেনা চৌধুরী কেঁদে কেঁদে বললেন, আমি ঠিক থাকতে পারছি না, কিভাবে ঠিক থাকবো? সব সময় মেয়েটা কাছে কাছে থাকে, কি রকম করে মাতিয়ে রাখে। আর এখন কি থেকে কি হয়ে গেল? আমার আগেই খটকা লেগেছিল মায়ের মন তো, তাই মেয়েটাকে পই পই করে বলেছিলাম যে আজ কলেজে যাওয়ার দরকার নেই, কিন্তু তাও গেল। যাওয়ার আগে রিহানকেও না পেয়ে বলল কাউকেই নাকি দরকার নেই। আর শেষমেশ এই অবস্থা হলো। হেনা চৌধুরীর কথার মাঝে ওটি থেকে একে একে ডাক্তার আর নার্স বের হলো। হৃদয় এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই তাদের থেকে একজন বললেন, এখন কোনো চিন্তার কিছু নেই, ঘণ্টাখানিক পরে রিনিকে কেবিনে দেওয়া হবে। সবাই এতে যেন একটু স্বস্তি পেল। রিনিকে ঘণ্টাখানিক পর ওটি থেকে এনে কেবিনে দেওয়া হলো। এখনও জ্ঞান ফেরেনি। রিনির কাছে কাউকে যেতে দিচ্ছে না ডাক্তাররা। হৃদয় রিহানকে হসপিটালে রেখে কাজ আছে বলে চলে গেল। হৃদয় তাড়াহুড়ো করে হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে আসলো। ব্যাক সিটে দেখলো রিনির ব্যাগ। তখন আশা ব্যাগটা এখানে রেখেছিল। হৃদয় ব্যাগ থেকে রিনির ফোন বের করে আশার নাম্বারে কল দিল। আশা বাড়িতে এসে গোসল করে মাত্রই খেতে বসেছিল। রিনির নাম্বার থেকে কল আসায় ফোনটা সাথে সাথে রিসিভ করলো আশা। হৃদয় বলল, হ্যালো আশা, আমি হৃদয় বলছি। জি ভাইয়া বলুন। রিনি এখন কেমন আছে? ডাক্তার বলেছে এখন চিন্তার কিছু নেই, তবে এখনও জ্ঞান ফেরেনি। ও যাক, তাহলে এখন চিন্তার কিছু নেই, আল্লাহ ভালো করবে। আশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আমাকে সত্যি করে বলো তো রিনির কি হয়েছিল? আশা এখন কিছু লুকোলো না, হৃদয়কে বলল, আসলে ভাইয়া তখন সবার সামনে বলিনি, ভেবেছি আপনাকে আলাদা করে সব বলবো। আপনি আসার 2 দিন আগে থেকে ওর মনটা খারাপ, তবে আজ সারাদিন ধরে রিনির মনটা বেশি খারাপ ছিল। কোনো কথা বলেনি আমার সাথে, তাই আমি ছুটির পরে রিনিকে জিজ্ঞাসা করেছিলাম, তোর মন খারাপ কেন? হৃদয় ভাইকে নিয়ে কিছু হয়েছে নাকি? হৃদয় সাথে সাথে বলল, তারপর কি বলল? তারপর ও বলল যে আপনি এতদিন পর কিসের জন্য ফিরেছেন, আর ফিরে ওকে কেনই বা ওর খালার বাসা থেকে আনতে গিয়েছেন, আবার কলেজে দিয়ে গেলেন, এরকম নানান কথা বলতে বলতে আপনার অপেক্ষা করছিল, কিন্তু আপনি না আসায় ও আমাকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। এই বলে আশা থামলো। আবারও বলল, ভাইয়া কিছু মনে করবেন না, কিছু কথা বলি। হয়তো বলা ঠিক হবে না, তবুও বলি। রিনি আপনাকে অনেক ভালোবাসে। আপনি যখন বিদেশে চলে গিয়েছিলেন ও তখন হয়তো কিছুই বুঝতো না, বিয়েটা কী জিনিস মনেই করতো না, তবে সময়ের সাথে সাথে ও আপনার অপেক্ষায় দিন গুনেছে, আপনার জন্য বেঁচেছে, আপনাকে চেয়েছে, আপনাকে ভালোবেসেছে। কখনো কারো কাছে বলেনি, প্রকাশও করেনি, তবে ও ভেবেছিল আপনি ফিরে আসার পর হয়তো ওকে আপনি ভালোবাসবেন, পুরনো সম্পর্কটা নতুন করার চেষ্টা করবেন। ও আরও বলল, আপনার জন্য অপেক্ষা করার দিনগুলো ওর কাছে বিষের মতো ছিল। কোনোদিন নাকি ওর খোঁজ নেননি, কথা বলেননি। এইগুলো ভাবতে ভাবতে নিজের মতো একা যখন হাঁটছিল, তখনই গাড়ি এসে ধাক্কা দিয়েছে। গাড়ির ড্রাইভারেরও দোষ নেই। ভেবেছিল রিনি সরে যাবে, কিন্তু না, রিনি সরেনি। আমি পেছন থেকে অনেক ডেকেছি সরে যেতে, কিন্তু রিনি নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিল। হৃদয়ের চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ছে। রিনি নিজের ইচ্ছায় এমন করেছে। হৃদয়ের কথা বলতে পারছে না, বুক ফেটে চিৎকার আসছে। হৃদয় ফোন কেটে দিয়ে কোনো মতে নিজেকে শান্ত করে চলে গেল হসপিটালের ভেতরে। রিনির কেবিনের দিকে যেতেই দেখলো রিহান দৌড়ে আসছে তার দিকে। রিয়ানকে দেখে হৃদয় থমকে দাঁড়ালো, পা এগোচ্ছে না। রিহান হৃদয়কে বলল, ভাই তাড়াতাড়ি ভেতরে চল, রিনির জ্ঞান ফিরেছে। এই কথা শুনতেই হৃদয় অস্থির পায়ে চলে গেল রিনির কেবিনের দিকে। হৃদয় এসে দেখলো একজন নার্স হাবিব চৌধুরীর সাথে কথা বলছেন। আপাতত তারা এখন রিনির সাথে কাউকে দেখা করতে দেবে না, কিন্তু অনেক জোরাজোরি করে একটু দেখা করার অনুমতি পাওয়া গেল। যে কোনো একজন দেখা করতে পারবে রিনির সাথে। হাবিব চৌধুরী বললেন হেনা চৌধুরীকে যেতে, কিন্তু হেনা চৌধুরী বললেন এখন হৃদয়কে ভেতরে যেতে। এতে হৃদয় কোনো কথা বলল না, চুপচাপ নার্সরার পেছন পেছন চলে গেল। হৃদয় কেবিনের ভেতরে গিয়ে রিনিকে দেখে কি বলবে তা তার জানা নেই, তবে এইটুকু বুঝেছে রিনিকে এক নজর দেখতে মনের মতো অজস্র ইচ্ছেরা হানা দিচ্ছে। হৃদয় রিনির বেডের পাশে এসে দাঁড়ালো। রিনি চোখ বন্ধ করে আছে, কপালের এক পাশে আঘাত পেয়েছে, অনেকটাই ব্যান্ডেজ করা। হৃদয় আস্তে করে ডেকে উঠল, রিনি। রিনি নিভু নিভু চোখে হৃদয়ের দিকে তাকালো। পাশ থেকে এক নার্স বলে উঠল, দেখুন আগেই বলে দিচ্ছি, পেশেন্টকে উত্তেজিতমূলক কোনো কথা বলবেন না, মাথায় যেন কোনো চাপ না পড়ে, 2-1 দিন যাক, এর আগে নয়। নার্স এই বলে চলে গেল। হৃদয় বেডের কাছাকাছি একটা চেয়ারে বসলো। রিনি ঘাড় ঘুরিয়ে হৃদয়ের দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে উপরের দিকে তাকিয়ে রইল। পুরো রুম জুড়ে নীরবতা। হৃদয় রিনির দিকে তাকিয়ে রইল। হৃদয়ের এমন তাকিয়ে থাকা দেখে রিনি চোখ পিটপিট করে ফের তাকালো হৃদয়ের দিকে। হৃদয়ের চোখ মুখ কেমন যেন লাগছে, আগের মতো নেই, চেহারায় কোনো রাগ নেই, নেই কোনো মশকরা। হৃদয় যেন রিনিকে কিছু বলতে নেবে, ঠিক তখনই রুমের দরজা ঠেলে হাবিব চৌধুরী ঢুকলেন।
হাবিব চৌধুরী রিনির কাছে এগিয়ে আসলেন। হৃদয় হাবিব চৌধুরীকে বসতে দিয়ে উঠে দাঁড়ালো। হাবিব চৌধুরী মেয়ের মাথার কাছে বসলেন। মেয়ের এই অবস্থা দেখে তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এই দেখে রিনির চোখে পানি, বাবার কান্না সহ্য হচ্ছিল না। হাবিব চৌধুরী রিনির চোখের পানি মুছে দিয়ে বললেন, একদম কাঁদবে না, তুমি ঠিক হয়ে উঠবে, তোমার কিচ্ছু হবে না, তোমার এই বাবা তোমার সাথে আছে, মনকে শক্ত রাখতে হবে তোমাকে। রিনি ভাঙা গলায় বলল, বাবা। হাবিব চৌধুরী থামিয়ে দিয়ে বললেন, পরে কথা বলবে, এখন কোনো কথা নয়। বাবা মেয়ের কথা বলার পুরো সময়টা হৃদয় রিনির দিকে অঝরে তাকিয়েছিল। রিনির থেকে চোখ ফেরাতে পারছে না, যদি চোখের পলকে আড়াল হয়ে যায়। হৃদয়ের মনে মনে ভয় হতে শুরু করলো রিনিকে নিয়ে। এই ভয় ভালোবাসার নাকি ক্ষণিকের তা তার অজানা। রাত 11টা। হৃদয় মাত্রই হসপিটাল থেকে বাড়িতে ফিরল। হসপিটালে রিনির কাছে এখন রিহান আর তার মা মাহিমা চৌধুরী রয়েছেন। আর সবাই ফিরে এসছে। হেনা চৌধুরী মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু মাহিমা চৌধুরী এতে অমত পোষণ করেন। হেনা চৌধুরী রিনির অ্যাক্সিডেন্টের খবর শোনার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আর মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অনেকটাই ভেঙে পড়েছেন। এই অবস্থায় হেনা চৌধুরীর হসপিটালে থাকা মোটেও ঠিক হবে না। মাহিমা চৌধুরী অনেক বলে বুঝিয়ে হেনা চৌধুরীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। হৃদয় শাওয়ার নিয়ে ড্রয়িং রুমে আসলো। হেনা চৌধুরী হৃদয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছেন। হৃদয় খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো। শরীরটা বেশ ক্লান্ত লাগছে। দুপুর থেকে এই পর্যন্ত একটুও বসা হয়নি। হৃদয় বিছানায় গিয়ে বসলো। এমন সময় ফোন বেজে উঠল সোফায়। হৃদয় বেশ আশ্চর্য হলো বই কি, যে রিংটোন বাজছে এটা তার ফোনের না, তাহলে কার ফোন বাজছে। ভাবতে ভাবতে হৃদয় বিছানা থেকে উঠে এগিয়ে গেল সোফার দিকে। ফোনের দিকে তাকাতেই মনে পড়লো এটা রিনির ফোন। হৃদয় তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। রিহান কল দিয়েছে। হৃদয় রিনির ফোন থেকে রিহানের নাম্বারে কল দিল। কিছুক্ষণ কথা বলার পরে হৃদয় কল কেটে দিল। হৃদয় রিনির ফোনটা দেখতে দেখতে বিছানায় গিয়ে বসলো। রিনির ছবি দেখতে গ্যালারিতে ঢুকলো। ছবিগুলো দেখার পর হৃদয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। অবাককর বিষয়, এখানে হৃদয়ের অনেকগুলো ছবি রয়েছে। হৃদয় ভাবনায় পড়ে গেল, কি হচ্ছে তার সাথে। যার থেকে নিজেকে এত দূরে রেখেছে সেই কিনা তাকে এত ভালোবাসে। রিনি যে তার জন্য এত পাগল হবে, ভেতরে ভেতরে তাকেই চাইবে, সেটা সে একটু হলেও টের পায়নি কেন। ছোটবেলায় সেই বিয়ের সম্পর্কটা ঘিরে সে ভেতরে ভেতরে গুমড়ে মরছে, তা কোনোদিন প্রকাশ করেনি। নিজে নিজে অপেক্ষা করে গেছে। হৃদয়ের বিরাট বড় ভুল হয়ে গেছে। সে রিহানের থেকে রিনির খবর না নিয়ে যদি নিজে থেকে একটাবার রিনির সাথে কথা বলতে চাইতো, তাহলে রিনি আজ ডিপ্রেশনে পড়ে নিজেকে শেষ করতে চাইতো না। কিন্তু রিনিও তো পারতো হৃদয়ের সাথে কথা বলতে। হৃদয় চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলল, আমিও দেখব কতদিন কথা না বলে থাকতে পারে। এরই মাঝে 2 দিন কেটে গেল। রিনিও আগের থেকে এই 2 দিনে একটু সুস্থ হয়েছে। আজ বিকেলের দিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে। দুপুরের দিকে রিনি শুয়েছিল, একটু পরে বাড়ি চলে যাবে। তবে মনটা বেশ খারাপ হয়ে আছে, হৃদয়ের কথা ভাবছে। ওই দিন সেই যে বেরিয়ে গেল, তারপর আর হৃদয়কে দেখেনি। এই 2 দিনে একটা বারও তাকে দেখতে আসেনি হৃদয়। রিনি এর কারণ খুঁজে পাচ্ছে না। হৃদয় তো আসার কথা, তাহলে আসলো না কেন? কি রে, কি ভাবছিস? মাহিমা চৌধুরীর ডাকে রিনির ভাবনা কেটে গেল। ভাবনার ঘোর থেকে বেরিয়ে বলল, বড় আম্মু, কি এত চিন্তা করছিস? কই কিছু না তো। রিনি ভাবছে তার বড় আম্মুর কাছে হৃদয়ের কথা জিজ্ঞাসা করবে, কিন্তু ইতস্ততা বোধ হচ্ছে হৃদয়ের কথা বলতে। আচ্ছা বড় আম্মু, শোনো না। বল। রিনি কথা ঘুরিয়ে বলল, বলছিলাম বাড়ি যাব কখন? এই একটু পরে। ও। রিনি মুখ ঘুরিয়ে মন খারাপ করে শুয়ে রইল। মাথায় ঘুরপাক খাচ্ছে হৃদয় আসলো না কেন। বিকেল 5টার দিকে রিনিকে নিয়ে সবাই বাড়িতে আসলো। রিনি হসপিটাল থেকে বাড়ি আসা পর্যন্ত হৃদয়ের অপেক্ষায় ছিল। ভেবেছিল হৃদয় আসবে, কিন্তু হৃদয় আসেনি। এমনকি বাড়ির সবাই কেমন স্বাভাবিক হয়ে আছে, কেউ তেমন হৃদয়ের কথা বলছে না। হুট করে সবার মাঝে এমন পরিবর্তন হওয়ায় রিনি হতবাক। রাতে রিহান আসলো রিনির রুমে। রিনি শুয়েছিল। রিহান রিনির কাছে এসে বসলো। রিনি শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। রিহান রিনির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, এই নে তোর ফোন। রিনি ফোন হাতে নিয়ে বলল, আমার ফোন কার কাছে ছিল? রিহান হেসে বলল, আশার কাছে ছিল। ও। তোর শরীর এখন কেমন লাগছে? ভালো। ভালো তো মন খারাপ করে রেখেছিস কেন? কই, এই যে আমি স্পষ্ট দেখছি। না, আমি তোর ভাই, বুঝেছিস? তোর কখন কি হয় না হয় আমি বুঝি। আমার থেকে লুকিয়ে লাভ নেই। বল, কি জন্য মন খারাপ করে বসে আছিস? রিনি ফোন রেখে গম্ভীর হয়ে বলল, হৃদয় ভাই কোথায় রে? রিহান একটু গা ছাড়া ভাব নিয়ে বলল, কেন, হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছিস? আমার কি ওকে নিয়ে কথা বলা বারণ নাকি? বারণ হবে কেন? তাহলে বলছিস না কেন? রিহান লম্বা শ্বাস ফেলে বলল, চলে গিয়েছে। কি চলে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? বিদেশ। রিনি সোজা হয়ে বসে বলল, ভাইয়া তুই কি মজা করছিস আমার সাথে? যা, তোর সাথে মজা করব কেন? হৃদয় ভাই সত্যি চলে গিয়েছে। মিথ্যে বলছিস? মিথ্যে না, সত্যি হৃদয় ভাই চলে গিয়েছে।
যদি এখানে থাকতো তাহলে তো দেখতেই, রিনি ভাবুক গলায় বলল। কিন্তু হুট করে চলে গেল কেন? হৃদয় ভাই এই বিষয়ে কাউকে কিছু বলে যায়নি। বলে যায়নি? আচ্ছা হৃদয় ভাই আসবে কবে তা বলেনি? রিহান মাথা নাড়িয়ে বলল, তাও বলতে পারলাম না। আচ্ছা এগুলো কথা বাদ দে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, জেগে থাকিস না, শরীর খারাপ করবে, আমি আসি। রিহান চলে গেল। রিনি যেভাবেই বসেছিল ঠিক ওইভাবেই বসে রইল। হৃদয়ের হুট করে চলে যাওয়া রিনির যেন এখনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু রিহান যা বলে গেল তাও তো সত্যি। হৃদয়ে চলে যাওয়ায় রিনির বুকের ভেতরে শূন্যতা অনুভব হলো। রিনি ধীর পায়ে বিছানা থেকে নেমে হৃদয়ের রুমের দিকে গেল। হৃদয়ের রুম বাহির থেকে লক করা। রিনি দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো ঘর অন্ধকার থাকায় রিনি লাইট জ্বালিয়ে দিল। রিনি কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। বুকের ভেতরে ফাঁকা ফাঁকা লাগছে। রিনি কাঁদতে কাঁদতে বলল, কেনই বা এসেছিলে, আবার কেনই বা চলে গেলে? আমার কষ্ট হয়, তুমি কবে বুঝবে? আর বুঝলেই বা কি, সেই তো চলেই গিয়েছো। আর ফিরবে কিনা কে জানে, এতগুলো বছর পর তোমার সামনে পেয়েছিলাম। কিন্তু থাকলে কই? রিনি এই বলে বিছানায় থেকে উঠে রুম থেকে চলে আসবে বলে পা বাড়ালো। হঠাৎ ড্রেসিং টেবিলে থাকা নিজের কলেজ ব্যাগের দিকে চোখ গেল। তার ব্যাগ এইখানে কেন? এই মনে মনে আউড়িয়ে এগিয়ে গেল। দেখলো ব্যাগের উপরে একটা চিরকুট রাখা। যেদিন নিজে থেকে ফিরতে বলবে সেদিন ফিরবো, তার আগে নয়। রিনি লেখাটা পড়ে কাগজটা বুকে জড়িয়ে আরও কাঁদতে লাগলো। তার মানে হৃদয় তার উপরে রাগ করে চলে গিয়েছে। সে এত কাছে এসেও তার ভালোবাসাটা বুঝলো না। রিনি ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ রিহান সামনে এসে দাঁড়ালো। কী রে, তুই এত রাতে এখনো ঘুমোসনি? আর তোর চোখ মুখ এমন লাগছে কেন? আর এখানে কি করছিস? এই ব্যাগ নিতে এসেছিলাম। ব্যাগ তো পরেও নিতে পারবি, শুধু শুধু হেঁটে আসতে গেলি কেন? যদি মাথা ঘুরে পড়ে যেতিস তখন? এখন শরীরটা একটু ভালো লাগছে। আর ডিং ডিং করছিস, যা রুমে যা। রিনি যেতে যেতে ঝাড়ি মেরে বলল, যাচ্ছি। রিহান রিনির যাওয়ার পানে তাকিয়ে বলল, ওই এক হলো, যদি কিছু বলি তাহলে রেগে হিড়হিড় করবে। যদি কাল বলিস ভাইয়া ভালো লাগছে না, তখন দেখিস কি করি। রিহান রিনিকে বকতে বকতে হৃদয়ের রুমে ঢুকলো। রুমের লাইট অফ করে বেরিয়ে রুমটাকে লক করে চলে গেল। রিনি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। চিরকুটটা বের করে আবারও পড়ল। কিছুতেই মাথায় আসছে না কেন হৃদয় চলে গেল। চিরকুট পড়ে বোঝা যাচ্ছে হৃদয়ে ডাক। কিন্তু রিনির উপরে তো তেমন কোনো সিরিয়াস বিষয়ে রাগারাগি হয়নি, এমনকি ঝগড়াও হয়নি। রিনি বিছানায় শুলো। চিরকুটটা বুকে জড়িয়ে হৃদয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ভোর হতেই মাহিমা চৌধুরীর ডাকে রিনির ঘুম ভাঙল। মাহিমা চৌধুরী রুমের বাইরে থেকে রিনিকে ডেকে চলে গেলেন। রিনি মাথা ধরে শোয়া থেকে উঠে বসলো। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে রুম থেকে বের হলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। হেনা চৌধুরী রিনিকে দেখা মাত্রই রিনির কাছে এলেন। কী রে, এখন কেমন লাগছে তোর? ভালো। রিনি হেনা চৌধুরীর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে হাবিব চৌধুরীর পাশে বসলো। হাবিব চৌধুরী মেয়ের মাথায় হাত রাখলেন। আম্মু, কোনো সমস্যা হচ্ছে কি না? না বাবা, তেমন কোনো সমস্যা নেই, কোনো খারাপ লাগলে বলো কিন্তু। ঠিক আছে বাবা। রিনি খাবার খেয়ে মনমরা হয়ে রুমে আসলো। কিছুই ভালো লাগছে না। রিনি নিজের ফোনের কাছে আসতে দেখলো আশা কল দিয়েছে কয়েকবার। রিনি কল ব্যাক করলো। হ্যালো রিনি, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? এই কিছু না, তুই কি করছিস? আমিও। আচ্ছা রিনি শোন না। বল। বলছিলাম হৃদয় ভাই কিছু বলেছে তোকে? কি বলবে? না মানে সেদিন হৃদয় ভাই আমাকে কল দিয়েছিল। রিনি কপাল কুঁচকে বলল, তোকে কল দিয়েছিল? তো কি বলেছে? হৃদয় ভাই জিজ্ঞাসা করলো, তোর এই অবস্থা হলো কি করে? বলেছি আপনার জন্য। রিনি তপ্ত শ্বাস ফেলল, বলল, ওনাকে বলেই কি আর না বলেই কি, উনি চলে গিয়েছে। কিন্তু কেন, তোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? রাখ তোর ঝামেলা, ওনার সাথে তো আমার কোনো কথাই হয়নি। হসপিটালেও তো যায়নি, বাড়িতে এসে শুনি চলে গিয়েছে। রাতে গিয়েছিলাম ওনার রুমে, গিয়ে দেখি ওনার রুমে আমার ব্যাগ। ব্যাগ নিতে গিয়ে দেখি উনি চিঠি রেখে গিয়েছে। ওইখানে লেখা, তুমি যেদিন ফিরতে বলবে সেদিনই ফিরবো। তাহলে তুই ওকে ফিরতে বল, আমি কেন ফিরতে বলবো? যে নিজের ইচ্ছায় চলে গিয়েছে তাকে কিভাবে ফেরাবো? না ফিরলো আমিও বলবো না, থাকুক ওনার মতো। থাকতে পারবি তো? না পারার কি আছে, এত বছর যখন পেরেছি এখনও পারবো। ফোন রাখ। রিনি রাগে কল কেটে দিল। ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল। সাথে সাথে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। রিনি ড্রেসিং টেবিলে থাকা সমস্ত জিনিস হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, তুই কি আদৌ পারবি ওকে ছাড়া থাকতে? রিনি এতেও শান্ত হলো না। ফ্লোরে থেকে কাচের পারফিউমের বোতল তুলে আয়নায় ছুঁড়ে মারল। নিমিষেই আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রিনি একটা কাচের টুকরো হাতে নিল। হঠাৎ এমন বিকট কাঁচ ভাঙার শব্দে পাশের ঘর থেকে রিহান ছুটে এলো।
রিনি যেই নিজের হাতে কাচের টুকরো দিয়ে আঘাত করতে যাবে ঠিক তখন রিহান এসে রিনির হাত ধরে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি করতে যাচ্ছিলি? রিনি রিহানের কথায় যেন ঘোর থেকে বের হলো। কি রে, কথা বলছিস না কেন? তোর কি মাথা ঠিক আছে? কি করতে যাচ্ছিলি দেখেছিস? রিনি জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে রিহান রিনিকে ধরে নিল। রিহান রিনিকে ধরা অবস্থায় উচ্চা কণ্ঠে সবাইকে ডাক দিল। রিহানের ডাকে মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী চলে এলেন। রিহান ততক্ষণে রিনিকে বিছানায় শুইয়ে দিয়েছে, চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। এতেও জ্ঞান ফিরছে না। হেনা চৌধুরী অস্থির হয়ে রিহানকে জিজ্ঞাসা করলো, রিহান কি হয়েছে? ও এভাবে অজ্ঞান হয়ে আছে কেন? মা, একটু শান্ত হও, আমি এসব পরে বলছি। এরই মাঝে হন্তদন্ত হয়ে হাবিব চৌধুরী ও হামিদ চৌধুরী আসলেন। রিহান তাদের পরিচিত ডাক্তারকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। মাহিমা চৌধুরী ও হেনা চৌধুরী রিনির হাতে পায়ে তেল মালিশ করছেন। হাবিব চৌধুরী মেয়ের কাছে বসে অনবরত ডেকেই যাচ্ছেন, কিন্তু রিনির জ্ঞান ফেরার নাম নেই। হাবিব চৌধুরী রিহানকে বললেন, রিহান, তুমি তো রিনির কাছে আগে এসছো। ও কিভাবে এমন হলো জানো? বাবা, আমি রুমেই ছিলাম, হঠাৎ কাঁচ ভাঙার শব্দ পেয়ে এসে দেখি এমন অবস্থা, আরও ভাঙা কাঁচ দিয়ে নিজের হাতে আঘাত করতে গিয়েছিল। আমি গিয়ে ধরতে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। হাবিব চৌধুরী গম্ভীর গলায় বললেন, ও তো এমন ছিল না। রিহান ভাবুক গলায় বলল, সেটাই তো। বাবা, ও এমন কেন করছে? নিজেকে আঘাত করতে চাইছে কেন? আমার মনে হয় কি রিনি ওই দিন ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুজনের কথার মাঝে ডাক্তার আসলো। কিভাবে রিনি এমন হয়েছে ডাক্তার জিজ্ঞেস করলো। হাবিব চৌধুরী সব বললেন। হুট করে রিনি এমনটা করা মোটেও স্বাভাবিক না। ডাক্তার রিনিকে দেখে হাবিব চৌধুরীকে বললেন, দেখুন, রিনির চোখ মুখ মোটেও স্বাভাবিক লাগছে না, হয়তো মানসিক চাপে রয়েছে। আমি সবই শুনলাম, তার মধ্যে ওর অ্যাক্সিডেন্ট। আপনি ওকে একজন ভালো সাইকোলজিস্ট দেখান। আমার পরিচিত একজন সাইকোলজিস্ট আছে, আপনি ওকে একবার ওখানে নিয়ে দেখান, কিছু হোক বা না হোক। দেখালে তো ক্ষতি নেই। হাবিব চৌধুরী বললেন, আমরা তাই করছি। ডাক্তার রিনিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বললেন, ওর শরীর অনেক দুর্বল, এখনও কিছুক্ষণ ঘুমাক। হামিদ চৌধুরী ডাক্তারের সাথে কথা বলতে বলতে বাহিরে গেলেন। হাবিব চৌধুরী কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, কি এমন হয়েছে যার জন্য ও মানসিক চাপে আছে? আমার হাসি খুশি মেয়ের এই অবস্থা কিসের জন্য হলো? এর শেষ তো আমি দেখেই ছাড়বো। বিকেল 5টা। হাবিব চৌধুরী ডাক্তারের কথা অনুযায়ী রিনিকে নিয়ে সাইকোলজিস্টের কাছে গেলেন। ডাক্তারের চেম্বারে রিনিকে নিয়ে যাওয়া হলো। সাথে হাবিব চৌধুরী, রিহান ও মাহিমা চৌধুরী গিয়েছেন। ডাক্তারটি একজন মহিলা। তিনি রিনিকে চেক আপ রুমের ভেতরে নিয়ে ভালো করে চেক আপ করে বললেন, রিনিকে নিয়ে বাহিরে যেতে তিনি গার্জিয়ানের সাথে কথা বলবেন। ডাক্তারের কথা অনুযায়ী মাহিমা চৌধুরী রিনিকে নিয়ে চেম্বারের বাহিরে চলে গেলেন। ভেতরে হাবিব চৌধুরী আর রিহান রইল। ডাক্তার হাবিব চৌধুরী আর রিহানকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আপনারা পেশেন্টের কি হন? হাবিব চৌধুরী বললেন, আমি পেশেন্টের বাবা আর ও পেশেন্টের ভাই। ও আচ্ছা, আসল কথায় আসি। আচ্ছা, পেশেন্ট কি কোনো কারণে মন খারাপ কিংবা চুপচাপ থাকতো? রিহান বলল, হ্যাঁ, গত কয়েকদিন ধরেও চুপচাপ বলতে খুব গম্ভীর হয়ে থাকে। কিছু বললে বলে কিছু হয়নি, আর নিজে নিজে ভেতরে ভেতরে রাগ করে থাকে। ডাক্তার বললেন, আচ্ছা, আপনারা কি খেয়াল করেননি কি বিষয় নিয়ে ও এমন করতে পারে? তখন রিহান বলল, ম্যাম, বলতে গেলে অনেক কথা। আসলে ওর হাজব্যান্ড দেশে আসার আগে থেকে ওর এমন চুপচাপ থাকা, দেশে আসার পরও রিনি চুপচাপই থাকতো। ডাক্তার প্রশ্ন করলেন, তাহলে ওর হাজব্যান্ড কোথায়? ওনাকে ডাকুন। হাবিব চৌধুরী বললেন, ও আজ 3 দিন হলো দেশের বাইরে চলে গিয়েছে। ডাক্তার ভাবুক হয়ে বললেন, বেশ আশ্চর্য তো, হুট করে আসলো আবার হুট করে চলে গেল। আচ্ছা, ওনার হাজব্যান্ডের সাথে কি ঝামেলা হয়েছিল? আর এই জন্যই হয়তো ও এমন করছে। আমাকে এটা বলুন তো, ওনাদের মধ্যে সম্পর্ক কেমন? হাবিব চৌধুরী আর রিহান দুজনে দুজনের দিকে তাকালো। রিনি আর হৃদয়ের মাঝে তেমন কোনো সম্পর্কই হয়নি যে বলবে ওদের সম্পর্ক ভালো। হাবিব চৌধুরী বললেন, আসলে আমার বড় ভাইয়ের ছেলে হৃদয়ের সাথে ওর বিয়েটা অনেক আগেই দিয়েছিলাম। হৃদয় পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিল, কয়েকদিন আগে ফিরেছে, আবার তার 2 দিন পরই চলে গিয়েছে। ওদের মধ্যে এর মতো ভালো কি মন্দ কোনো সম্পর্কই হয়নি। ডাক্তার ভাবুক হয়ে বললেন, তাহলে এর পেছনে কি কারণ হতে পারে? আচ্ছা, আপনার মেয়ে কার সাথে সব কথা শেয়ার করে, বা ওর কোনো ঘনিষ্ঠ বান্ধবী আছে? রিহান বলল, আছে। ওনার নাম্বার আছে? হ্যাঁ, আছে। তাহলে ফোন লাগান। রিহান তাই করলো। আশার নাম্বারে কল দিল। ডাক্তার বললেন হাবিব চৌধুরীকে কথা বলতে। হাবিব চৌধুরী আশার সাথে কথা বললেন। হ্যালো আশা, আমি রিনির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলুন। রিনি ঠিক আছে? ঠিক আছে। আশা শোনো। আঙ্কেল বলুন। বলছি, তুমি তো রিনির সাথে সব সময় থাকো। ও আমাদের সাথে যতটা না কথা শেয়ার করে, এর থেকে বেশি কথা তোমার সাথে শেয়ার করে। রিনির কি হয় না হয় সবই হয়তো তোমায় বলে।
রিনিকে তো কয়েকদিন ধরেই দেখছো কেমন একটা হয়ে গিয়েছে, এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হলো। ডাক্তার বলছে ওর মানসিক অবস্থা ভালো না, ও কিছু মানসিক চাপে আছে। আমরা এর কারণ খুঁজে পাচ্ছি না। তুমি ওর সাথে থাকো, তুমি কিছু না কিছু জানো। তুমি যা জানো তাই আমাকে বলো। আমি একজন বাবা হয়ে আমার মেয়ের এই কষ্ট সহ্য করতে পারছি না। আশা কিছুক্ষণ পর বলল, আসলে আঙ্কেল সত্যি বলতে ও হৃদয়ের জন্য এমন হয়েছে। হৃদয় হুট করে দেশ থেকে চলে যাওয়াও মেনে নিতে পারেনি। হৃদয় যখন দেশে এসেছিল ভেবেছিল হৃদয় হয়তো সব ভুলে ওর সাথে ভালো সম্পর্কে জড়াবে, কিন্তু হৃদয়ের থেকে উত্তর না পেয়ে নিজেই গাড়ির সামনে গিয়ে এমন অঘটন ঘটালো। হাবিব চৌধুরী আর কিছু শুনলেন না, ফোন কেটে দিলেন। যা শোনার তিনি শুনে নিয়েছেন। হাবিব চৌধুরী, মাহিমা চৌধুরী আর রিহান রিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে এলেন। হাবিব চৌধুরী হসপিটাল থেকে রেগে আছেন, কিন্তু রিনির সাথে থাকা এর কোনো প্রতিক্রিয়া দেখাননি। বাড়িতে ঢোকার পর হামিদ চৌধুরী রিনির কথা জিজ্ঞাসা করতেই হাবিব চৌধুরী হামিদ চৌধুরীর উপরে ক্ষেপে উঠলেন। এই তোদের জন্যই আমার মেয়ের এই দশা। হামিদ চৌধুরী কিছুই বুঝতে পারছে না, তিনি প্রশ্ন করলেন, তুই কি বলছিস? কিছুই বুঝতে পারছি না, খুলে বল কি হয়েছে। কি বলবো, তোর ছেলেকে ডাক, তোর ছেলের জন্যই আমার মেয়ের এই অবস্থা। হাবিব চৌধুরী সোফায় বসলেন, রাগে ফুঁসছেন তিনি। রিহাদ হামিদ চৌধুরীকে সব বললেন। এদিকে হাবিব চৌধুরী রাগে হিড়হিড় করতে করতে হামিদ চৌধুরীকে বললেন, তুই তোর ছেলেকে ফোন দে, আমি কথা বলবো। আমি দেখবো আমার মেয়েকে কষ্টে রেখে নিজেকে কি এমন মহাপুরুষ মনে করছে। হামিদ চৌধুরী ফোন বের করলো, হৃদয়ের নাম্বারে কল দিয়ে হাবিব চৌধুরীর দিকে এগিয়ে দিল। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।